তো আজকে আমরা শুরু করব আরেকটা নতুন চ্যাপ্টার কঠিন এবং তরলের প্রসারণ এবং ওর পর আমরা প্রসারণের যত রকম ভাগ হয় দৈর্ঘ্য প্রসারণ হয় ক্ষেত্র প্রসারণ হয় আয়তন প্রসারণ হয় সে সম্পর্কে ডিসকাস করব এবং ওদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক থাকে সেই আলফা বিটা গামা তোমরা আগের ক্লাসে হয়তো জানতে সেই সম্পর্কগুলো পড়বো এবং ওর পর আমরা তাপীয় পীড়ন অর্থাৎ যখন ধরো একটা রড আছে লোহার রড তো সেই রডটা কি তাপ দেওয়ার ফলে তার দৈর্ঘ্য বাড়ার কথা ঠিক এখন যদি তুমি দুদিকে যদি ফিক্সড দেওয়াল দিয়ে তাকে রাখো তাহলে কিন্তু বাড়তে চাইবে কিন্তু বাড়তে পারবে না তারপরে কি হবে রডটা বেঁকে যেতে পারে ঠিক এই ধরনের আজকে কিছু বিষয় ডিসকাস করব তো প্রথম তাহলে আজকে হেডিং লাগাও শিখবো আমরা নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে কঠিন তরলের প্রসারণ কঠিন ও তরলের প্রসারণ তোমরা জানো যে কোনো কঠিন পদার্থকে কঠিন তরল যে কোনো পদার্থকে যখন আমরা তাপ দিই তার কী হয় আয়তন বৃদ্ধি পায় উদাহরণ তুমি কী বলতে পারো বাড়িতে যদি তুমি কখনো জল গরম করতে বসাও জল গরমে বোঝা যায় না ভালো দুধ গরম করতে বসাও বা ভাতের হাঁড়ি কেন উতরে যায় কারণ যখন প্রচুর পরিমাণে তাপ লাগে কী হয় তার আয়তন বৃদ্ধি পায় একদম সেম এবার তোমার মনে প্রশ্ন হতে পারে কেন আয়তন বৃদ্ধি পায় ঠিক তো সেই জন্য একটু আমি বেসিক আজকে বলে দিই একটু যে কোনো পদার্থের মধ্যে কী থাকে এরকম অ্যাটমগুলো থাকে মলিকুল এবং প্রত্যেকটা অ্যাটমের সঙ্গে কিন্তু আকর্ষণ বল আছে মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কযুক্ত আছে কেউ কাউকে ছেড়ে যেতে পারেনি ঠিক তো আমি তাহলে ব্যাপারটাকে একটা স্প্রিংয়ের মতো ধরতে পারি স্প্রিং মানে প্রত্যেকের মধ্যে যেন একটা কাল্পনিক একটা স্প্রিং দিয়ে যেন যুক্ত করা আছে কাল্পনিক স্প্রিং বাস্তব এখন স্প্রিং কেউ লাগাতে যায় না ঠিক আছে তো ব্যাপার কী হয় দেখো আমরা সেই গ্যাসের গতিতে পড়ছিলাম সে ক্লাস 10-এ সে ছিল যে গ্যাসের অণুগুলো সবসময় চারদিকে দৌড়াদৌড়ি করে ঠিক মানে কোনো স্থির থাকে না গ্যাসের অণুগুলো বেশি দৌড়ায় জলের অণুগুলো কিন্তু স্থির নয় তারাও কিন্তু স্লাইডলি ভাইব্রেট করে তো একদম এই কারণে কি হয় এই অটোমেটিক হচ্ছে সবসময় এই দিক বা এই দিক যে কোনো দিকে সবসময় ভাইব্রেট করতে আছে ঠিক আছে গতিশীল আছে যখন তুমি একে আরও তাপ সাপ্লাই করবে গরম করবে তখন কিন্তু ওদের ওই ভাইব্রেশন আরও বেড়ে যাবে ঠিক তো মানে আরও বেশি স্পিডে মানে বেশি দূর পর্যন্ত এ গতিশীল হতে শুরু করবে এবারে তাহলে ভাবো এ যদি বেশি দূর পর্যন্ত গতিশীল হয় তাহলে এর তো আস্তে আস্তে করে যেন ক্ষেত্র বেড়ে যাচ্ছে আয়তন বেড়ে যাচ্ছে ঠিক এই কারণেই বেসিক এই ফান্ডার জন্যই যে কোনো কঠিন তরল বা গ্যাস তুমি যেই পদার্থ বলো তাতে তাপ প্রয়োগ করলে তার আয়তন বৃদ্ধি পায় বুঝতে পারছো গ্যাসের ক্ষেত্রে তো অটোমেটিক আয়তন বৃদ্ধি পায় গ্যাসকে ছেড়ে দিলে তার পুরো পৃথিবীটাই তা ঠিক তো কিন্তু কঠিন তরলে ওটা হয় না কিন্তু কঠিন তরলকে তাপ দিলে যখন তুমি হিট সাপ্লাই করো তখন এই ভাইব্রেশনটা বেড়ে যায় মানে অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয়েছে বিস্তার যখন এর বিস্তার বেড়ে যায় মানে কি আরও বেশি বড় ক্ষেত্র জুড়ে থাকতে পারে ঠিক এই কারণেই পদার্থের আয়তন বৃদ্ধি পায় আচ্ছা তাহলে পদার্থের প্রসারণ কিন্তু 3 রকম হতে পারে একটা হয় দৈর্ঘ্য প্রসারণ কখন হয় বলো তো ধরো এরকম একটা আমি রড রাখছি এই রডের একটা প্রাথমিক দৈর্ঘ্য ছিল যখন আমি তাপ দিইনি বাইরে থেকে যখন তাপ দেবো কী হবে এর দৈর্ঘ্য আস্তে আস্তে করে বাড়তে থাকবে এটা দৈর্ঘ্য প্রসারণের মধ্যে পড়বে আর একটা হয় ক্ষেত্র প্রসারণ উদাহরণ ভাবতে পারো তুমি বাড়িতে যে থালাতে ভাত খাও সে থালার ভিতরে একটা ক্ষেত্রফল থাকে ঠিক তুমি ওকে তাপ সাপ্লাই করো থালা কিন্তু আস্তে আস্তে করে সাইজে বৃদ্ধি পেতে থাকবে বুঝতে পারছো যেটা খুব সামান্য হয় আমরা বুঝতে পারি না কিন্তু আসলে বৃদ্ধি পায় আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আয়তন প্রসারণ এর উদাহরণ তোমরা প্রতিদিন দেখো বাড়িতে চা বসাও দুধ গরম করতে বসাও কি ভাতের হাঁড়ি কী হয় ওভারঅল পুরো সিস্টেমটারই আয়তন বৃদ্ধি পায় ঠিক আছে ওকে বলা হয় আয়তন প্রসারণ এবং এই বিষয়গুলোকে যদি তুমি সেই ডাইমেনশানে প্রকাশ করতে চাও সে একমাত্রিক ছিল দ্বিমাত্রিক হয় ত্রিমাত্রিক হয় দৈর্ঘ্য প্রসারণটা কিন্তু 1 ডাইমেনশনাল একমাত্রিক মানে শুধু একদিকেই বৃদ্ধি বাড়ে বুঝতে পারছো একদিকে দৈর্ঘ্য বাড়ে ক্ষেত্রটা কিন্তু 2 ডাইমেনশনাল দ্বিমাত্রিক সেই এক্স ওয়াই দুটো অক্ষ এই দিকেও বাড়বে এই দিকেও বাড়বে ঠিক আছে আর আয়তনটা হচ্ছে 3 ডাইমেনশনাল যাকে বলে ত্রিমাত্রিক এই দুটো থাকবে প্লাস এই ওয়াই জেড অক্ষরের সঙ্গে যোগ হবে মানে 3 দিকে বাড়লে কি আলটিমেট ব্যাপারটা বাড়বে সেইটা
তাহলে প্রথমে আমরা স্টার্ট করবো আজকে দৈর্ঘ্য প্রসারণ থেকে শুরু করি। আজকে আমরা শুরু করব তাহলে দৈর্ঘ্য প্রসারণ থেকে। দৈর্ঘ্য প্রসারণ, আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণ পড়লে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে একটা টার্ম আসবে, সেটা পরে ডিসকাস করব। আগে ব্যাপারটা দৈর্ঘ্য প্রসারণ কী ব্যাপারটা হয় আগে দেখো। আমি যখন তাপ দিইনি, ধরো একটা লোহার এরকম রড আমার ছিল, একটা লোহার পাতলা, তো তার দৈর্ঘ্য ধরলাম আমি L0 ছিল প্রাথমিক দৈর্ঘ্য, মানে এখান থেকে এতটা যে লম্বা, ঠিক আছে, এইটা এখান থেকে এতটা লম্বাটা ছিল L0। এবার যখন আমি একে তাপ দেবো, যখন আমি একে হিট সাপ্লাই করব, কি হবে, আস্তে 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 করে লম্বায় বড় হবে। তো সেই ব্যাপারটা আমি আঁকি, দেখো তাহলে। আমি ধরি এখান থেকে এতটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য ছিল, মানে অতটা L0, আর এক্সট্রা যেটা বাড়ছে ওটা ধরি del L, মানে দৈর্ঘ্য যে বৃদ্ধি পেয়েছে সেটা, ঠিক আছে। আর এখন এই পুরো যে দৈর্ঘ্যটা হলো, এটাকে আমি ধরি LT, মানে টেম্পারেচার দিবার ফলে যেই দৈর্ঘ্যটা হয়েছে, L ফর লেন্থ বোঝায়, ঠিক আছে। তাহলে এই পুরোটা হচ্ছে উষ্ণতা দিবার পরে যে দৈর্ঘ্য বাড়ছে সেটা নিয়ে পুরোটা যে দৈর্ঘ্যটা হলো সেটা। আচ্ছা, তাহলে একটা ব্যাপার বুঝো, দৈর্ঘ্যের পরিবর্তনের সঙ্গে উষ্ণতার পরিবর্তন কিন্তু সমানুপাতিক। তুমি যত বেশি উষ্ণতা বাড়াবে তত বেশি দৈর্ঘ্য বাড়বে, ঠিক। তাহলে আমি লিখতে পারি এরকম কি, যে এখান থেকে আমি পাবো del L প্রপোর্শনাল টু del T। del T টা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, আর del L টা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। যত বেশি উষ্ণতা পরিবর্তন করবো তত বেশি দৈর্ঘ্যের পরিবর্তন হবে, এটা তো হয় স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আরেকটা করতে পারি আমি, যত বেশি লম্বা আমি কোনো লোহা দণ্ড নেবো তার কিন্তু বৃদ্ধিও বেশি হবে। তুমি ভাবো না, তুমি ব্যাংকে যখন টাকা রাখো, 5 লাখ টাকা রাখলে 1 বছরে যে সুদ দেয়, 1 লাখ টাকা রাখলে নিশ্চয়ই কম দেবে। একদম সেম, যত বড় লোহা নিয়ে তুমি কাজ করবে, যত বেশি লম্বা, তাকে তাপ দিলে কিন্তু বেশি দৈর্ঘ্য বাড়বে, বুঝতে পারছো। তার মানে del L প্রপোর্শনাল টু L, L বাই L0 বলে তো প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে। এটা তাহলে দুটো সম্পর্ক আমি একসঙ্গে জুড়ি, তাহলে কি পাচ্ছি, তাহলে del L ইজ প্রপোর্শনাল টু L0 ইন্টু del T। সমানুপাতিক তুললে একটা ধ্রুবক আসবে, তাহলে আসবে del L সমান, আমি ধ্রুবকটাকে আলফা ধরি, আলফা ইন্টু L0 del T। এটা বুঝতে পারছো না, পারোনি? সিম্পলি আমার সমানুপাতিক ছিল, তাকে তোলার জন্য একটা ধ্রুবক আসছে আলফা, ওই আলফাটাকেই বলা হয় এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে, এই ব্যাপার। তাহলে এইবার কিন্তু তুমি নিজেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বের করতে পারো, মানে আলফার সংজ্ঞা। আলফা সমান কি আসবে দেখো, এইটা বাই এইটা, দেখো তাহলে এখান থেকে আলফার মান কত আসবে, আলফা সমান হবে del L বাই L0 ইন্টু del T আসবে। এর সঙ্গে তাহলে কি বলবে, একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের যদি একক পরিমাণ বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে যেই পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয় সেটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। নিজেরাই পারবে, এই ফর্মুলা থেকে নিজেরাই সংজ্ঞা বলতে পারবে, কোনো এক্সট্রা করে মুখস্থ করার কোনো দরকার নেই। আসলে ছোট্ট করে একটু এর সংজ্ঞাটা লিখে নাও, এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, ঠিক আছে। এখানে একটু লিখে নাও, এই সাইডটা লিখে দিচ্ছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যেটা তোমরা নিজেরাই লিখতে পারবে। আমি কি বলছিলাম দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফাটাকে বলতাম, তাহলে আলফা সমান del L কখন হবে, যদি L0টা 1 হয়ে যায়, del T টা 1 হয়ে যায়, ঠিক আছে। মানে এইটা যদি L0 মানে প্রাথমিক যে দৈর্ঘ্যটা ছিল সেটা যদি 1 হয়, যদি উষ্ণতা পরিবর্তনও 1 হয়, 1 ডিগ্রি, তাহলে দেখো কি আসবে, আলফা সমান del L আসবে। এই ফর্মুলার দিকে তাকাও, L0 যদি আমি 1 ধরি, del T যদি 1 ধরি, তাহলে তো আলফা সমান হবে del T। ওটা আমি পাতে লিখবো যে কোনো একক দৈর্ঘ্যের
পরিবাহী বা একক দৈর্ঘ্যের কোনো দণ্ডের যদি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে যেই পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একটু তাহলে পুচকা করে লিখে নাও যে কোনো একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে একক উষ্ণতা মানে 1 ডিগ্রি, ঠিক আছে, প্যাকেটে 1 ডিগ্রি লিখবে, এর প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে, ঠিক আছে, যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে তাকেই বলবে তুমি ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সিম্পল ব্যাপার, তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এর একক কি হবে? একক এই পাশে করে দিচ্ছি এখানটা। কী করে বুঝবে দেখো, উপরে আছে দৈর্ঘ্য, নিচে আছে দৈর্ঘ্য তো কেটে যাবে এককে, ঠিক তো? পড়ে থাকে কি শুধু ডেলটি, উষ্ণতার একক কী হয়? ডিগ্রি সেন্টিগ্রেড। নিচে আছে তার মানে ডিগ্রি সেন্টিগ্রেডের ইনভার্স, নিচে আছে উপরে উঠলে ইনভার্স হয়ে যায়, এমন একক আসবে কত? ডিগ্রি সেন্টিগ্রেডের ইনভার্স। তাহলে বলো তো এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বললাম এটা কী কী বিষয়ের উপর নির্ভর করে? প্রথম তো হচ্ছে আমি যেই মেটেরিয়াল নেব তার প্রকৃতি অনুযায়ী, লোহা নিলে একরকম হবে, তামা নিলে একরকম হবে, ঠিক তো? তার মানে এর নির্ভরশীলতা কী কী? তাহলে তুমি প্রথম বলতে পারো অবশ্যই পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, ডেফিনেটলি। আরেকটা বলতে পারো উষ্ণতা পরিবর্তনের উপর, যেমন করবে তেমন হবে, ঠিক আছে। আরেকটা বলতে পারো উষ্ণতার উপর। এইভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা নির্ভর করে বা পরিবর্তন হতে পারে। আচ্ছা, মাত্রা দেখো নিজেরাই পারবে। আমরা উষ্ণতার মাত্রা থিটা দিয়ে লিখতাম, তাহলে এটা 1/, উষ্ণতা আছে মানে কি থিটা ইনভার্স, এগুলো আর বলার কিছু নেই, নিজেরাই পারবে যে মাত্রা হবে থিটা ইনভার্স, বাকি 1/θ লিখতে পারো। একটা ফর্মুলা এটা গেল। আরেকভাবে করা যেতে পারে, আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই এখানটায় দেখিয়ে দিই। দেখো ডেল এল আমি কি লিখতে পারি? অন্তিম দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্যের পরিবর্তন তো ডেল এল, তাহলে আমি ডেল এল এর জায়গায় লিখবো কি এলটি মাইনাস L0 লিখতে পারি না? পারিনি? দেখো তুমি ডেল এলটা কী বলছিলাম? দৈর্ঘ্যের বৃদ্ধি। তো ওটা কী হবে? এইটা বিযুক্ত এইটা, কারণ এতটাই তো ছিল L0 আর এতটা LT, তাহলে যেটা বিয়োগ করলে তো এতটা পড়ে থাকে, ঠিক? তার মানে আমি ডেল এলের জায়গায় কী লিখছি? LT মাইনাস L0, বাদ বাকি যেমন আছে থাকুক, সমান কী আছে? আলফা ইন্টু L0 ইন্টু ডেলটি হবে। এই L0টাকে ওদিকে পাঠিয়ে দাও, যোগ হয়ে যাবে। তাহলে LT সমান কী আসবে? L0 প্লাস L0 আলফা ডেলটি, একটা L0 কমন যাবে, তার আসবে অতএব LT সমান L0 ইন্টু 1 প্লাস আলফা ডেলটি। সিম্পলি কমন লিখছি, আর কিছু করিনি। এইটা এলো আমার আরেকটা ফর্মুলা, ওই ফর্মুলাটারই একটু অন্য রূপ। কেন করলাম? কারণ আমি যেরকম যেমন অঙ্ক থাকবে সেরকম সূত্রে ফেলাবো, সেই জন্য। দেখো নিচের ফর্মুলাটি কিন্তু ইন্ডিকেট করছে যে শেষমেশ আমার কত দৈর্ঘ্যে গিয়ে দাঁড়াবে, সেটা এলটি। সেটা কী ছিল? মানে বেড়েছে যেটা প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু 1 প্লাস দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু উষ্ণতা পরিবর্তন।
আমি ডেল এল সমান লিখছি এল টি মাইনাস এল জিরো, অন্তিম দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য, পুরো এল টির মান বের করছি, আর কিছু করিনি। নেক্সট আমরা যেটা পড়বো ছিল আমাদের ক্ষেত্র প্রসারণ। কাজ আমার দেখো একদম সিম্পল হবে, আমি সেখানে আর কোনো ডেরিভেশন করব না, ডাইরেক্ট এর সঙ্গে সিমিলারিটি রেখে কাজ করে দেবো। ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্রকে ইংলিশে বলে সারফেস এস, তখন আমি এল এর জায়গায় শুধু এস লিখব, ফর্মুলা সেম আসবে। এবং এখানে দেখো আসলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, সেখানে আসবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, সেটা লেখা হয় বিটা দ্বারা, বিটা বিটা সমান আসবে ডেল এল এর জায়গায় লিখবো ডেল এস, এল জিরোর জায়গায় লিখবো এস জিরো, আর ডেলটি যেমন আছে থাকবে। বুঝতে পারছো? একটা যদি মনে রাখতে পারো বাকিগুলো হয়ে যাবে। শুধু চেঞ্জ কি আসছে, এখানে ছিল আমার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এখানে আসছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যেটা বিটা দ্বারা লিখে বিটা, যেহেতু সারফেস বোঝায়, ক্ষেত্র মানে সারফেস, এস দ্বারা লিখে এল এর জায়গায় এস লিখছি, আর কিছু করিনি। এখানে অবশ্যই লিখে রাখো বিটাটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, এই ফর্মুলাটা আমাদের কিন্তু সিমিলার করে লিখবো, কি আসবে এস টি সমান এস জিরো ইন্টু যেমন আছে, ঠিক আছে। আর এটা করতে পারো তুমি এস টি সমান এস জিরো ইন্টু ওয়ান প্লাস বিটা ইন্টু ডেল টি। বুঝতে পারছো? ফর্মুলার স্ট্রাকচার একদম সেম, শুধু লেন্থ থেকে সারফেস হয়ে গেছে, এল থেকে এস। তাহলে একদম সিমিলার, তোমরা কিন্তু নিজেরাই লিখো যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। দেখো একদম সেম, কী লিখবে যে কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে, দৈর্ঘ্যটা হয়ে যাবে ক্ষেত্রফলে, ক্ষেত্রফলে যেই পরিমাণ ক্ষেত্রের প্রসারণ ঘটে তাকে বলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। হবে একদম সিমিলার। দেখ তোমরা লিখো নিজেরা, তো দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্র লিখবে, আর কিচ্ছু না। এইবার যেটা শেষ আমরা অংশ প্রসারণের ডিসকাস করবো সেটা হচ্ছে আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ, আয়তনকে আমরা ভলিউম বলি, ভি দ্বারা লিখবো তাহলে, এবং সেখানে আসবে আয়তন প্রসারণ গুণাঙ্ক, সেটাকে লেখা হয় গামা দ্বারা। গামা, গামা সমান কী হবে ডেল ভি বাই ভি জিরো ইন্টু ডেল টি। সিম্পলি ওই এল বুঝবে, এস বুঝবে, আর ভি বুঝবে, এই কনভার্সন হবে। এখানে অবশ্যই গামাটা লিখে রাখো, এ হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, আর এই ফর্মুলাটাও একদম সেম থাকবে, এসের জায়গায় ভি বুঝবে শুধু। আর এটা হবে ভিটি সমান ভি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা ইন্টু ডেল টি। বুঝতে পারছ? একটা যদি মনে রাখতে পারো বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, এটাই বলার। আচ্ছা, একটা টাইপের সেই প্রশ্ন হয়, তোমরা জানো যে জিজ্ঞাসা করতে পারে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, এরকম একটা টাইপের প্রশ্ন ছিল, ঠিক আছে। একটু করে নাও তাহলে। একটা টাইপের প্রশ্ন হতে পারে যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.0000012 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো। দেখো এর উত্তর তোমরা নিজেরাই পারবে। আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের কী ডেফিনেশন দেখছিলাম, যেখানে এই যে তাহলে কী করবে যে লোহার একক বা 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিয়েছি, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দেবে। কী বলবো তাহলে, যে লোহার 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে ওর প্রতি একক দৈর্ঘ্যে এই পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে। হবে এই পরিমাণ বলতে যে 0.000012, ঠিক আছে, ওই পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ ঘটে। এই জন্য বেশি উষ্ণতা না বাড়ালে
পার্থক্যটা বোঝা যায়নি যে কতটা বাড়ছে বা কমছে, ঠিক আছে। আচ্ছা, এই যে আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে গামা, হ্যাঁ, গামাটা কিন্তু দেখো সেই একই রকমভাবে উষ্ণতার উপর নির্ভরশীল। যত বেশি উষ্ণতা বাড়াবে তত গামা সেরকম চেঞ্জ হবে, ঠিক। তাহলে আমি তো চাইলে একটা উষ্ণতার সঙ্গে আয়তন প্রসারণ গুণাঙ্কের একটা গ্রাফ করতে পারি। লেখচিত্র কীরকম চেঞ্জ আসছে দেখি আমি। তাহলে একটা গ্রাফ করবো আমরা এখানে। এই দিকে রাখবো আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এদিকে রাখবো উষ্ণতা টি, এবং আমরা এটা দেখবো আর কি। এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখা গেছে কি, যখন আস্তে আস্তে করে 0 ডিগ্রির পর থেকে আমি উষ্ণতা বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি, প্রথমটা হচ্ছে গামা হচ্ছে উষ্ণতার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। মানে এইটা তুমি যত বেশি উষ্ণতাকে বাড়াবে তত গামাও বাড়বে। যখন তুমি খুব হাই টেম্পারেচারে চলে যাবে এদিকে, একটা সময় পর দেখবে যে টেম্পারেচার তুমি বাড়াচ্ছ কিন্তু গামার পরিবর্তন হয়নি, এ কনস্ট্যান্ট হয়ে গেছে, ধ্রুবক। তাহলে গ্রাফটা কীরকম আসবে? এর গ্রাফ প্লট করলে ব্যাপারটা এরকম আসবে। প্রথম দিকে দেখো র্যাপিডলি বাড়ছিল, একটা সময় পর থেকে দেখো বাড়া বন্ধ হয়েছে। উপর দিকে উঠলে তো বাড়তো, উপর দিকে উঠা বন্ধ হয়েছে, ঠিক আছে। এরকম একটা গ্রাফিক্যাল প্লট আসবে যেখানে এই করেসপন্ডিং, এখানে দেখো টেম্পারেচার তুমি বাড়াচ্ছ কিন্তু এখানে ছিল এখানে বাড়াইছো, কিন্তু দেখো গামার মান আর বাড়েনি, গামার মান ফিক্সড হয়েছে এই লাইন বরাবর, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে শর্তগুলো লিখে রাখবে। এটা হচ্ছে কম উষ্ণতায়, উপরেরটা যেখানে বাড়লে বাড়তো, আর যখন খুব উচ্চ উষ্ণতায় যাবে, উচ্চ উষ্ণতায় তখন একে বাড়ালে এয়ার বাড়বেন। তুমি ভাবো না, একটা বাচ্চা ধরো স্কুলে ভর্তি হয়েছে, প্রথম দিকে তাকে পড়ার প্রথমে চাপ দেওয়া হচ্ছে, মানে স্কুলে পড়া দিচ্ছে, বাচ্চা বাড়ি থেকে পড়তেছে, কী হচ্ছে, যত চাপ বাড়তেছে তত তার পড়াশোনাও বাড়তেছে হার। একটা সময় দেখা গেছে এত চাপ বাড়ছে তার পড়ার হার আর বাড়েনি, ফিক্সড হয়ে গেছে। তখন চাপ দিলেও সে বোঝা হয়ে রয়ে যাচ্ছে, বুঝতে পারছো? একদম সেম এখানে। আচ্ছা, তাহলে আমরা দেখো 3 রকম ধ্রুবক পেলাম, আলফা, বিটা, গামা। ওদের মধ্যে সম্পর্কটা প্রমাণ করি। প্রমাণটা দেখো একদম সহজ, একদম তুমি ভাবতেই পারো নি যে এত সহজে প্রমাণ হয়। আমরা শিখব আলফা, বিটা, গামায়ের মধ্যে রিলেশান, সম্পর্ক। একসঙ্গে যদি আমি 3টা সম্পর্ক করতে চাই ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। আমি ওই জন্য সহজ করার জন্য আগে দুটা করে করবো। একবার আলফা বিটা করবো, একবার আলফা গামা করবো, ঠিক আছে। আবার শেষে একসঙ্গে 3টাকে জুড়ে দেবো, ঠিক আছে। প্রথম কাজ করব আমি আলফা ও বিটার মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমি একটা তাহলে ক্ষেত্র ভাবি, একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। বর্গক্ষেত্র 4টা বাহু, আমি 4টা বাহুকেই একক দৈর্ঘ্য ধরে নিই। এটা হচ্ছে 1, এটা 1, এটা 1, এটা 1, অসুবিধা নেই। তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে প্রাথমিক অবস্থায়? প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল কী হয়? বাহু ইন্টু বাহু, মানে 1 ইন্টু 1, মানে 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে এমনি 1, এত বর্গ একক। তাহলে প্রাথমিক অবস্থা মানে কি? যখন আমি বাইরে থেকে একে তাপ দেইনি সেই অবস্থায়। যখন আমি একে তাপ সাপ্লাই করব কি হবে? আর এই বাহুটাও বাড়বে, এই বাহুটাও বাড়বে, সব বাহুগুলো বাড়বে। এখন তাহলে ধরো বেড়ে এই বাহুটা এইদিকে বাড়ছে, এই বাহুটা এইদিকে বাড়ছে, আলটিমেট ক্ষেত্রটা বেড়ে এরকম একটা সাইজের হয়ে গেছে, বুঝতে পারছো? এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল হয়ে গেছে এই পুরোটা। কতটা বাড়বে? আমরা সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা জানতাম যে একক দৈর্ঘ্যের কোনো ধাতব পাতের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে যেই পরিমাণ দৈর্ঘ্য বাড়ে সেটাকে বলতাম আমরা আলফা। তার মানে এই যে বাড়ছে এটা হচ্ছে আলফা পরিমাণ বাড়ছে। আগে 1 ছিল, এখন আলফা বাড়ছে। তাহলে লিখো এখানে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে বা 1 ডিগ্রি বৃদ্ধিতে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে তার দৈর্ঘ্য কত হবে? আগে 1 ছিল, এখন হবে 1 প্লাস আলফা, দৈর্ঘ্যটা হবে।
দেখো না, আগে 1 ছিল, এখন ওটা বেড়ে আলফা হয়েছে, এখন কত হচ্ছে 1 প্লাস আলফা বাহুটা। তাহলে এখন ক্ষেত্রফল কত হবে? নতুন ক্ষেত্রফল 1 প্লাস আলফার হোল স্কোয়ার, সে বাহু ইন্টু বাহুই হবে, বুঝতে পারছো? আচ্ছা, আমাকে বের করতে হবে আলফা বিটার মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আমরা বিটা সমান কি জানতাম? সেই ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান ছিল ডেল এস বাই S0 ইন্টু ডেল টি ছিল। আমি সিম্পলি ওই জায়গায় মান বসাবো, তার আগে তাহলে আমাকে বের করতে হবে তাহলে ক্ষেত্রের কী পরিমাণ পরিবর্তন হয়েছে। তাহলে লিখি যে ক্ষেত্রফলের পরিবর্তন বা ক্ষেত্রের বৃদ্ধি বলতে পারো, এটা বৃদ্ধি বোঝায়। ঠিক আছে, ক্ষেত্রের বৃদ্ধি, বৃদ্ধিকে আমি ডেল এস দ্বারা লিখি। ডেল এস সমান কি আসবে? অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল। অন্তিম ক্ষেত্রফল কত বেড়েছে এখানে? এই যে 1 প্লাস আলফা তার হোল স্কোয়ার মাইনাস আগে ছিল 1, এটা হিসাব করলে যা হবে। এটা বেড়েছে নতুন ক্ষেত্রফল, এটা ছিল প্রাথমিক ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল পরিবর্তন বলতে কি বোঝায়? অন্তিম মাইনাস প্রাথমিক, সেটাই করছি। আচ্ছা, এটা দেখো a প্লাস বির হোল স্কোয়ারে পড়ে আছে, তাহলে আসবে 1 প্লাস 2 আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস 1, -1 প্লাস 1 কেটে যাবে, বাকিটা থাকবে, মানে থাকবে 2 আলফা প্লাস আলফা স্কোয়ার। এইবার এখানে একটা মজার বিষয় আছে, এখানে একটা অ্যাপ্রক্সিমেশন ধরবো, কারণ ফিজিক্সের যে কোনো ফর্মুলা যখন তুমি প্রুভ করো কিছু কিছু অ্যাপ্রক্সিমেশন ধরতে হয়। ঠিক আছে, কন্ডিশান যে এইটা হলে তবেই হবে। এখানে কি ধরবো আমরা এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জানতাম আলফা, ওর ভ্যালু কী হয়? খুব ক্ষুদ্র হয়। সে লোহার ক্ষেত্রে কথা দেখছিলাম, সে 4টা শূন্যের পর 12 হতো। ঠিক, কোনো ক্ষুদ্র সংখ্যার স্কোয়ার করলে সে কিন্তু আরও ক্ষুদ্র। তুমি করে দেখো, তুমি হচ্ছে 0.2 স্কোয়ার করো, দেখো আরও ছোটো হয়ে যাবে, 0.04 হয়েছে। ঠিক, তার মানে আলফা আগে থেকে ছোট ছিল, তার আবার স্কোয়ার, সে মানে আরও ছোটো। তাহলে তুমি পাশে লিখো যে আলফা যেহেতু ক্ষুদ্র, তা আলফা স্কোয়ার কী হবে? নগণ্য, মানে ওকে বাদ দিয়ে দিতে পারি আমি। বুঝতে পারছো? তাহলে আমি বাদ দিলে কী পাবো বলো তো? অ্যাপ্রক্সিমেট শুধু 2 আলফা পড়ে থাকবে, আলফা স্কোয়ার বাদ হয়ে গেছে, নগণ্য, এত ছোটো যে লেখার দরকার নেই, শুধু 2 আলফা থাকবে। তাহলে মান বসাও এখানে তুমি, দেখো ডেল এসের মান তুমি পেয়েছো এই যে 2 আলফা, ডেল এস 2 আলফা, তাহলে ডেল এসের জায়গায় লিখো 2 আলফা। আচ্ছা, S0টা কী ছিল? প্রাথমিক ক্ষেত্রফল। প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল? 1, তাহলে ডেল এসের জায়গায় 1 বসবে। ডেল টি উষ্ণতার পরিবর্তন, কত উষ্ণতা বাড়াইছো? 1 ডিগ্রি, সেও 1, তাহলে হলো কত? 2 আলফা। তাহলে অতএব বিটা সমান তুমি পেলে 2 ভাইয়ের মধ্যে সম্পর্ক খুঁজে পাওয়া গেল, আরেক ভাই পড়ে আছে, তাকে করতে হবে এবার। তাহলে এবার করি আমি আলফা ও গামার সম্পর্ক। বুঝতে পারছি, পুরো সে বিশ্বকাপ ফাইনালের মতো একসঙ্গে 3টা দল খেলবে নি, এই 2টা খেললো, এদের মধ্যে যে জিতবে সে আবার 3 জনের সঙ্গে খেলবে। বুঝতে পারছো? এটা ব্যাপার। আচ্ছা, গামা মানে আয়তন ছিল, তাহলে একটা বাক্স বানাই যাকে ঘনক বলে, ঘনক। তোমরা বাক্স বানাইতে জানো তো? এগুলো জুড়ে দেবো, বাক্স হয়ে যাবে। ঠিক তো? একদম সেমভাবে আমি ওই ঘনকেরও প্রত্যেকটা বাহুকে 1 করে ধরবো, একক, অর্থাৎ এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1, সবগুলো 1। ঠিক আছে, যত বাহু সব একক বাহু, একক দৈর্ঘ্যের। ঠিক আছে, তাহলে ওর প্রাথমিক অবস্থায় আয়তন কত হবে লিখো। প্রাথমিক অবস্থায় আয়তন কি হয়? সেই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে সবগুলোই তো 1 আছে, মানে 1 কিউব, 1 কিউব মানে 1, এত ঘন একক। আচ্ছা, একদম একই রকমভাবেই যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, তাহলে কী হবে? দৈর্ঘ্যগুলো আলফা করে বাড়বে, এই দিকেও আলফা বাড়বে, উপর দিকেও আলফা বাড়বে। ঠিক আছে, আর
এই দিক বরাবর আলফা বড়, মানে আলটিমেট ওটা ঘনকটার আয়তন আর একটু বড় হয়ে যাবে সাইজে। তাহলে এখন তাহলে লিখি যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে বা বৃদ্ধি করলে নতুন আয়তন কত হবে? 1 প্লাস আলফা তার হোল কিউব। 3টা বাহুকে গুণ করতে হয়, হলো? তাহলে আয়তনের বৃদ্ধি কি হবে? অন্তিম মাইনাস প্রাথমিক, যেমন ছিল আগেরটা। অতএব আয়তনের বৃদ্ধি, যেটাকে আমি ডেল ভি দ্বারা লিখতে পারি। ডেল ভি সমান কি আসবে? 1 প্লাস আলফা তার হোল কিউব মাইনাস 1, অর্থাৎ 1 প্লাস আলফা এটা হচ্ছে নতুন আয়তন, আর এই 1টা ছিল প্রাথমিক আয়তন। বিয়োগ করলে এই বৃদ্ধিটা পাবে। তাহলে হিসাব করে এটা হবে সেই এ প্লাস বির হোল কিউব, তার সূত্র সে কী ছিল? এ কিউ প্লাস 3 স্কোয়ার বি, সেটা। তাহলে আসবে 1 এর কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার আলফা প্লাস 3 ইন্টু 1 ইন্টু আলফা স্কোয়ার প্লাস আলফার কিউব মাইনাস 1 যেমন ছিল থাকবে। এই 1 সেই 1 যাবে, এই 1 কিউব মানে তো 1, তাহলে এই 1 কেটে গেল। পড়ে থাকে কি আর? এটা আছে 3 আলফা, এটা আছে 3 আলফা স্কোয়ার, ওটা হচ্ছে আলফার কিউব আছে। একদম আবার সেই সেম লজিকই লাগবে, যে যেহেতু আলফাটা ক্ষুদ্র হয়, ক্ষুদ্র রাশির স্কোয়ার করলে সে আরও ক্ষুদ্র, আর কিউব করলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে স্কোয়ার কিউব দুটোই ভ্যানিস, ঠিক আছে? তাহলে আলফা স্কোয়ার আলফা কিউব এগুলো সবই হচ্ছে নগণ্য। তাহলে পড়ে থাকে কি? শুধু 3 আলফা, অ্যাপ্রক্সিমেটলি 3 আলফা। দেখো সমান হলে স্ট্রেট লাইন হয়, আর যখন কোনো কিছু বাদ দিয়ে প্রায় সমান রাশি লিখতে চাও এবং ঢেউ ফিরে লিখতে হয়, মানে প্রায় সমান, ঠিক আছে? আচ্ছা, আমরা সেই গামা সমান কি জানতাম? ডেল ভি বাই V0 ইন্টু ডেল টি। ডেল ভির মান কত বেড়েছে? 3 আলফা বাই V0 প্রাথমিক আয়তন কত ছিল? 1। ডেল টি উষ্ণতা কত বাড়াইছে? 1 ডিগ্রি, তাহলে হবে কত? 3 আলফা। তাহলে অতএব গামা সমান তুমি পাবে 3 আলফা হবে। 3টার তাহলে ওভারঅল কি সম্পর্ক দাঁড়াবে? আলফা সমান তো ছিল আলফা, সে নিজের সঙ্গে সমান, ঠিক তো? যে বিটা ছিল সে ছিল 2 আলফার সঙ্গে সমান, আর গামা বেরাইছে 3 আলফার সঙ্গে সমান। অনুপাত বের করো তুমি, সেই আলফা ইজ টু বিটা ইজ টু গামা কি আসবে? আলফা ইজ টু 2 আলফা ইজ টু 3 আলফা, মানে 1 ইজ টু 2 ইজ টু 3। এটাকে একটু বাক্স মতো বানিয়ে দাও, এই যে রিলেশনটা পেলে, ঠিক আছে? তার মানে দৈর্ঘ্য ক্ষেত্র আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাতটা হবে 1 ইজ টু 2 ইজ টু 3। এবার আমরা যেটা শিখবো আর কি, যেটা প্রথমে বলছিলাম, যে যদি কোনো আমি ধাতব কোনো রডকে বা কোনো পদার্থকে যদি তাপ প্রয়োগ করি, সে চাইবে দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে, অর্থাৎ সাইজে বৃদ্ধি পেতে চাইবে, কিন্তু যদি আমি তাকে বাড়ার জায়গা না দেই, দুদিকে ধরো জাম করে রাখছি, দিয়ে লোহাকে তাপ দিচ্ছি, লোহা চাইবে বাড়তে, কিন্তু বাড়তে পারেনি, তখন কি আলটিমেট বেঁকে যাবে। ওটাকে বলা হয় তাপীয় পীড়ন। তাপীয় পীড়নের ফলে বেঁকে যায়, ওকে বলে বিকৃতি। এইবার আমরা শিখব তাপীয় পীড়ন, যাকে ইংলিশে বলে থার্মাল স্ট্রেস। বুঝলে? তোমরা বলো নি মাথায় প্রচুর স্ট্রেস পড়ছে, চাপ পড়ছে, তেমনি তাপের ফলেও কোনো পদার্থের উপরে পীড়ন বা চাপ তৈরি হতে পারে। তাহলে একটু ছোট্ট করে আগে একটু ডেফিনেশন লিখে নাও, যে কাকে আমি তাপীয় পীড়ন বলবো। এটা ভাবতে পারো যে একটা পদার্থ সে যখন তার সাইজে বৃদ্ধি পেতে চায়, যদি আমি বৃদ্ধি পেতে না দিই, বাড়তি যদি তাকে জোর করে যদি চিপে রাখি, তাহলে কী হবে?
তার ভিতরে একটা যেন সেই এক্সট্রা চাপ তৈরি হবে, এবং সেই চাপটা তৈরি হওয়ার ফলেই সেই চাপটাকে বলে পীড়ন। আর পীড়ন তৈরি হলে কি তৈরি হয়? বিকৃতি। মানে বস্তুটা আগে সোজা ছিল, এখন কী হবে? বেঁকে যাবে বা তবড়িয়ে যাবে, অন্য কিছু হবে, ঠিক আছে? ওকে বলে বিকৃতি। তাহলে একটু সংজ্ঞা লিখে নাও যে তাপীয় প্রসারণ বা সংকোচনের ফলে তাপীয় প্রসারণ কোনো পদার্থের প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল বলকেই কি বলে? তাপীয় পীড়ন বলে। বুঝলে? ধরো একটা বস্তু ছিল, ধরো একটা রড ছিল, আগের দৈর্ঘ্য ছিল এল, এখন সেটা বেড়ে ডেল এল বাড়ছে, ঠিক আছে? তার মানে ও যদি ফাঁকা পায় তো ডেল এল বাড়বে, যদি ফাঁকা না পায় তখন কিন্তু ও দৈর্ঘ্যে বাড়তে চাবে কিন্তু বাড়ার জায়গা নেই, তখন আলটিমেট কিন্তু সোজানা থেকে অন্য কোনো শেপ হয়ে যাবে। একটু পুচকা করে আমি তাপীয় পীড়নের রাশিমালা বের করব। রাশিমালা, এবং এই রাশিমালা বের করার জন্য আমি সেই ইয়ং গুণাঙ্ক বের করব। এছাড়া তোমাদের পরের দিকে আরেকটা চ্যাপ্টার আছে স্থিতিস্থাপকতা, সেখানে আমরা এগুলো ডিটেলে পড়ব। এখন শুধু সেখান থেকে একটা টপিক এখানে ধার করে পড়ব, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্কের রাশিমালা। কার সাহায্য নিয়ে পড়ব? হুকের সূত্র নিয়ে। হুকের সূত্র। হুক হচ্ছে একটা সায়েন্টিস্ট, ডেফিনেটলি তার নিজের নাম। ইয়ং গুণাঙ্ককে ওয়াই দ্বারা লেখা হয়, ওয়াই, বড় হাতের ওয়াই। ওয়াই সমান হয় পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে? ওটা হয় পীড়ন আর বিকৃতির অনুপাত, ঠিক আছে? আচ্ছা দেখো, তুমি নিজের রাশিমালা পেয়ে যাবে। আমরা পীড়নের সংজ্ঞা কি বলছিলাম? দেখো, প্রতি একক ক্ষেত্রফলে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে বল মানে তো চাপের সঙ্গে সমান, হ্যাঁ? তার মানে আমাকে লিখতে পারি এরকম যে পীড়নের মান হবে বল বাই ক্ষেত্রফল। ওটা তো ডেফিনেশনে বলা ছিল, দেখো না, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে, সেই চাপ সমান আমরা কি জানলাম? পি সমান হতো এফ বাই এ যদি 1 হয়ে যেত তাহলে এফ সমান পি হয়ে যেত। এখানেও সেম, তাহলে আমি পীড়নের জায়গায় লিখছি এফ বাই এ। আচ্ছা, বিকৃতিটা কি হচ্ছে? কতটা বৃদ্ধি পেয়েছে ডিভাইডেড বাই আগে কত দৈর্ঘ্য ছিল, সেটাকে বলে বিকৃতি, মানে ডেল এল বাই এল। তাহলে এখান থেকে তুমি পীড়নের রাশিমালা কি পাবে? অতএব পীড়ন সমান কী হবে? দেখো, ওয়াই ইন্টু বিকৃতি, কোনাকুনি গুণ লাগাও, ওয়াই ইন্টু বিকৃতি। পীড়ন পেলাম আমি এফ বাই এ হয়, ওয়াই থাকলো, বিকৃতিটা হয় ডেল এল বাই এল, ঠিক আছে? এটা হচ্ছে পীড়নের রাশিমালা। কিন্তু মাঝে মাঝে তোমাদের একটা প্রশ্ন দেয় যে কোনো পদার্থের উপর যদি তাপীয় পীড়ন ক্রিয়াশীল হয় তাহলে ওখানে ক্রিয়াশীল বলের রাশিমালা বের করো, মানে এফ বের করতে হয়। তাহলে এফের মান কী হবে? দেখো, সিম্পলি এটা ওর সঙ্গে গুণ হয়ে যাবে, ওয়াই এ ইন্টু ডেল এল বাই এল হবে। এটা হচ্ছে ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল, ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল, ঠিক আছে? তাপীয় পীড়নের একক কি হবে, মাত্রা কি হবে, তাহলে তোমরা নিজেরাই পারবে। ওটা তো চাপের সঙ্গে সমান হয়, তাহলে চাপের যে একক হয় এরও হবে, চাপে যা মাত্রা হয় এরও হবে। তাহলে করো, একক কি হবে তাপীয় পীড়নের? নিউটন পার মিটার স্কোয়ার। বলের একক নিউটন হয় আর ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার, তাহলে আসবে নিউটন পার মিটার স্কোয়ার। এসআই হলে
যদি কেউ সিজিএস সিস্টেম ভাবতে চায় তাহলে হবে ডাইন পার সেমি স্কোয়ার হবে। মাত্রা কি হবে, বলের মাত্রা কি হয় এম এল টি মাইনাস টু বলের মাত্রা ডিভাইডেড বাই ক্ষেত্রফল মানে এল স্কোয়ার। আলটিমেট তাহলে মাত্রা কি আসবে এম এল ইনভার্স টি মাইনাস টু।